দেখা যাচ্ছে কি রিজ জয়েন্টটা এটা উপরে এটা নিচে হয়ে গেল, তাহলে হচ্ছে সাবলাক্সেশন অফ রিজ জয়েন্ট, কিংবা অনেক সময় এমসিপি পাওয়া যায়, এমসিপি জয়েন্ট উপরে কিন্তু হচ্ছে ফিঙ্গারগুলো নিচে নেমে গেছে। আর এই পেশেন্টগুলো দেখবেন যে ডিফর্মিটি পাওয়া যায়, আঙুলগুলো এইভাবে হয়ে থাকে। আর হচ্ছে বাটনিয়া সোয়ান নেক এগুলো দেখলে আমরা বুঝতে পারবো, এবং আলনার ডিভিশন থাকে, কীভাবে থাকে আলনার ডিভিশন থাকে। তো যে যেটা ইন্সপেকশন ওই মুহূর্তে রোগীর পাবো সেগুলো ইন্ডিভিজুয়াল আর কি বলতে পারে। বলার পরে তারপর হচ্ছে বোথ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ মুভমেন্ট আর রেস্ট্রিক্টেড। ওনার রেস্ট্রিকশন নাই, কিন্তু তাও দেখলাম মনে হয় প্যাসিভ টেন্ডারনেস আছে। কিন্তু আমাদেরকে যে রোগীগুলো দিবে এগুলো আসলে এত খারাপ থাকবে যে আমি যে একটু রিভার্স প্লেয়ার করবো উনি এটাও করতে পারবেন না, তারপর ফ্লেকশন এক্সটেনশন এগুলো কোনোটাই ভালোভাবে করতে পারবেন না। তারপর ইন্সপেকশন বলা হলো, তারপর হচ্ছে টেম্পারেচার ইজ নর্মাল বা ইনক্রিজ কোন কোন জয়েন্টের সাথে বলে দেবো। টেন্ডারনেসটা তো আগে বলতে হবে, টেন্ডারনেসটা এখন বলো পালস হচ্ছে সিমেট্রিক্যালি পালপেবল, কত 20 এত কিছু বলার দরকার নাই। আর প্যাসিভ মুভমেন্ট আমি আগে বলে ফেলছি, বহুত অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ মুভমেন্ট রেস্ট্রিক্টেড। এখন অনেক সময় দেখা যায় কি রোগীর এত টেন্ডারনেস থাকে যার কারণে এই যে আমি এগুলো দেখলাম, স্পেশাল টেস্টগুলো দেখলাম, এই টেস্টগুলো ওনার জন্য আসলে করা সম্ভব হয় না। মানে এত ব্যথা, আমি যে এইভাবে নাড়াবো কিংবা এই টেস্টগুলো দেখবো একটা ওনার ক্ষেত্রে হয় না। তো যেগুলো হবে সেগুলো আমি করবো, করে বলবো যে পজিটিভ পেলাম নাকি নেগেটিভ পেলাম। আর যে টেস্টগুলো ওনার টেন্ডারনেস কারণে করতে পারি নাই সেই টেস্টগুলো এবার বলতে হবে যে এই টেস্ট আমি কুড নট পারফর্ম ডিউ টু হার সিভিয়ারিটি অফ পেইন। এখন তো বলবে যে তোমার ইমপ্রেশন কি, তখন আমার দেখতে হবে যে আমাকে আসলে কোন বয়সের পুরুষ দিল নাকি মহিলা দিল। এখন একটা ইয়াং ফিমেল দিছে আমাকে, ইয়াং ফিমেল যদি হয় রিউমাটয়েড আর্থ্রাইটিসটা আসলে একটু পরে আসে, তাও যদি আমি সিমেট্রিক্যাল সোয়েলিং পাই, টেন্ডারনেস পাই, তাহলে অবশ্যই আরে আগে আসবে। কিন্তু ওনার কিন্তু আমি কোনো সোয়েলিং পাই না, যেটা আমি এডুকেটারে বলি, টেন্ডারনেস পাইছি, এবার তো ইয়াং মেয়ে, তাহলে এক নম্বর ডিফারেন্সিয়াল আসবে আমাদের এসিলি। এসিলি কেন আসবে? কারণ কি এসিলিতে পলি আর্থ্রালজিয়া কমন, আর্থ্রাইটিসটা হচ্ছে আর এত কমন এক। আর এই যে ইয়াং বয়স, টিনেজের বয়স, এই বয়সটাতে আর একটু আনলাইকলি, এসিলিটা লাইকলি বেশি। এই দুইটা ব্যাকগ্রাউন্ড বলে স্যারকে আমাকে বলতে হবে যে স্যার মোস্ট লাইকলি ডায়াগনোসিস না, প্রথমেই যেটা বলতে হবে সেটা হচ্ছে আই ওয়ান্ট টু এক্সামিন দ্য আদার জয়েন্ট। জানতে চাইলে তখন বলতে হবে, এটা তো সব সিস্টেম না। যখন লাংস অস্কারেট করতে দেয় পিছন থেকে তখন বলতে হয় যে আমাদের হচ্ছে ট্রাকিয়ার পজিশন দেখা লাগে, অ্যাপিচ বেড দেখা লাগে, এক্সামিন দ্য চেস্ট ফ্রম ফ্রন্ট বলা লাগে না, ঠিক সেরকম বলতে হয় আই ওয়ান্ট টু এক্সামিন দ্য আদার জয়েন্ট অ্যান্ড টেক সাম হিস্ট্রি। এখন হিস্ট্রি কেন? তখন স্যার বলবে কেন হিস্ট্রি, কী কী হিস্ট্রি নিব। তখন বলবো যে লো ব্যাক পেইন আছে কিনা ওনার, আমি তো এতটুকু দেখলাম, কিন্তু ওনার আর কোনো শরীরে কোনো জায়গায় সোরিয়াটিক স্কিন লেশন আছে কিনা আমার তো জানা নাই, কিংবা ওনার ফ্যামিলি হিস্ট্রি অফ জয়েন্ট পেইন, ফ্যামিলি হিস্ট্রি অফ স্কিন লেশন এগুলো আছে কিনা, এগুলো আমার শুনতে হবে। শুনলে তখন স্পন্ডাল আর্থ্রাইটিসের ডিফারেন্সিয়াল হিসেবে যাবে। তো আই ওয়ান্ট টু এক্সামিন দ্য আদার জয়েন্ট অ্যান্ড টেক সাম হিস্ট্রি। তখন স্যার বলবে এত সময় নাই, ঠিক আছে তুমি যতটুকু পাইছে ততটুকুতে তোমার ডিফারেন্সিয়াল বলো। এই রোগীর ক্ষেত্রে তখন আমাদের এসিলি বলতে হবে, যে কয়েকটা লজিক বললাম সেই কয়েকটা ক্ষেত্রে। এখন নেক্সট বললে আমরা আরে বলতে পারি সিস্টেম স্ক্লেরোসিস না বলাই ভালো, কারণ কি আমি অ্যাটলিস্ট চেহারা দেখে আর স্কিন দেখে আমার মনে হয় না সিস্টেম স্ক্লেরোসিস। আরেকটা বলা যেতে পারে পেরিফেরাল স্পন্ডাল আর্থ্রাইটিস। এখন পেরিফেরাল কেন? কারণ কি আমার এক্সিয়াল হিস্ট্রিতে নেই নাই, লো ব্যাক ওখানে হিস্ট্রি নেই নাই। আবার সমস্যা হচ্ছে কি ওনার যেহেতু ভিআইপিতে ব্যথা বেশি, এখন এক্ষেত্রে স্যাররা হয়তো বলবে যে তোমার সোরিয়াটিকটা আগে বলা উচিত ছিল। তখন আপনারা ডিপেন্ড করতে পারেন যে স্যার আমি তো কোনো অ্যাক্টিভ স্কিন লেশন পাই না, কিন্তু সোরিয়াটিকের একটা ভ্যারাইটিস আছে, 5% ক্ষেত্রে শুধু ডিআইপি ইনভলভ নিয়ে আসে। এই যোগে তো হিস্ট্রি আমি জানি না, কিন্তু এই একটা ডিআইপি দিয়ে ওনাকে অবশ্যই সোরিয়াটিক আর্থ্রাইটিস বা পেরিফেরাল স্পন্ডাল আর্থ্রাইটিস, সোরিয়াটিক না বলে পেরিফেরাল স্পন্ডাল আর্থ্রাইটিস এটা 2 নম্বর বলা হবে, আর এ হতে 3 নম্বর, এতটুকুর মধ্যে ডায়াগনোসিসের মধ্যে থাকলেই হইত। এখন যদি একটা বয়স্ক মহিলা হয়তো, সাথে যদি আমরা একটু ভালোই ওয়েস্টিং ডিফর্মিটি যে কোনো একটা জয়েন্ট সোয়েলিং পাইতাম, তাহলে চোখ বন্ধ করে আরে বলতো। কারণ এই বয়সে 40-এর উপরে এবং ফিমেলদের স্পন্ডাল আর্থ্রাইটিস ভেরি আনলাইকলি। আরেকটা বলা যেতে পারে অস্টিও আর্থ্রাইটিস ওই বয়সে ফিমেলদের।
অস্টিওআর্থ্রাইটিসে ডিআইপি ইনভলভ হয় এবং ডিআইপি প্রিডমিনেন্স থাকে। কেন অস্টিওআর্থ্রাইটিস না তখন ডিফেন্ড করতে হবে এইভাবে আর কি। আর ট্রেডিশনাল হিস্ট্রি এই বয়সে না বলে ভালো। যদি একটা ইয়াং মেল থাকতো এই বয়সে 20-25 বছর যদি ইয়াং মেল থাকতো, সাথে ডিআইপি ইনভলভমেন্ট থাকতো, চোখ বন্ধ করে এসপি আগে বলতো। কারণ মেলদের তো এসিলি এত বেশি কমন না, নাকি এসিলি বলার কারণ হচ্ছে এই বয়সে ফিমেলদের এসিলি খুব কমন, আর এসপি এটা একটু লেস লাইকলি এসপি, এই কারণে আমি 2 নাম্বার বলছি। এই বয়সে ইয়াং মেল থাকলে অবশ্যই 1 নাম্বার স্পন্ডাইলোআর্থ্রাইটিস বলতে হবে। এসিলি আরও পরে বলা ভালো, আরে বলা যায়, তারপর এসিলি। আর গাউট, ছেলেরা শুধুমাত্র এই জয়েন্টে ব্যথা নিয়ে গাউটে আসবে, এটা খুব আনলাকি। এই কারণে সবার আগে বলে নিতে আই ওয়ান্ট টু এক্সামিন দ্য আদার জয়েন্ট টেক্সট হিস্ট্রি। এতটুকু বললেই স্যাররা বুঝতে পারবে যে আমি আসলে অ্যাপ্রোচটা জানি। আসলে পরীক্ষা তো ডায়াগনোসিস কনফার্ম হওয়ার যার জন্য না, আমরা আর কি একটা রোগীর অ্যাপ্রোচটা ঠিক মতো করতে পারি কিনা এটার জন্য আর কি পরীক্ষা। ডিফারেন্সিয়াল হয়তো স্যারদের পছন্দ হবে হবে না, এই কারণে কখনো কারো ফেল হয় না। জাস্ট প্রসিডিউর সিকুয়েন্সিয়ালি ঠিক আছে কিনা, রোগীর কাছ থেকে আমি কি জানতে চাইবো, প্লাস আর কি কি এক্সামিনেশন করবো, এতটুকু বলতে পারলেই ভালো। আর হচ্ছে পরীক্ষার আগে দিয়ে আমরা সাধারণত আউটডোর থেকে রোগী নিয়ে আসি। ইনডোরে যদি কোনো রোগী পাওয়া যায় ভালো হ্যান্ড, তাহলে ইনডোর থেকে দেয়, আর আউটডোর থেকে 2-3টা রোগী একটু হেল্প নেওয়া লাগে। আর 2টা জয়েন্টই মূলত দেয়, একটা হ্যান্ড আর একটা নি। আর ফেজে ফাইনালের জন্য শুধুমাত্র হ্যান্ড লাগে, নিটা ফেজে ফাইনাল লাগে না।